আমরা তো শত্রুতা করতে চাই না, আমরা তো সারাক্ষণ আমাদের প্রতিবেশীর সাথে ঝগড়া করতে চাই না, আমরাও শান্তি চাই। মূল উদ্দেশ্য ছিল সেটা। বাইডেনের সাথে সেলফি তোলার পরে উনি বলেছিলেন তলে তলে সব ঠিক হয়ে গেছে। ন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের ফলে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে, সীমান্ত নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ হয়েছে এবং উস্কানিমূলক বক্তব্য বেড়েছে বহুগুণ। তবে বাংলাদেশে অনুষ্ঠিতব্য নির্বাচন এই সম্পর্ককে নতুন করে ঢেলে সাজানোর সুযোগ এনে দিয়েছে। ভারত কি সে সুযোগ গ্রহণ করবে, না অতীতের মতো নির্বাচন রাজনীতি নিয়ে নগ্ন হস্তক্ষেপ করবে? আমার কাছে মনে হয় ভারত তার কন্টেইনমেন্ট পলিসি থেকে বের হবে না। মানে তার বাংলাদেশ নিয়ে প্রধানত যে দৃষ্টিভঙ্গিটা, এটা অত্যন্ত ওরিয়েন্টালিস্ট দৃষ্টিভঙ্গি, মানে একটা প্রাচ্যবাদী দৃষ্টিভঙ্গি। যে এই আমি যেটা বললাম যে একটা জনগোষ্ঠীকে তার স্বতন্ত্র সমীকরণের মধ্য দিয়ে না দেখে আপনি আপনার সিকিউরিটি কনসার্ন হিসেবে দেখেন, এখান থেকে প্রবলেমটা শুরু হয়। কিন্তু বাংলাদেশকে যদি ভারত কনফিডেন্সে নিতে চায় তাহলে অবশ্যই তাকে তার পুরনো যে পলিসি সেটাকে রিভিজিট করতে হবে এবং তার উচিত হচ্ছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে তোলা। হোয়াট এভার এখানে সরকার কে থাকবে সেটা ভারতে দেখার বিষয় না, এটা বাংলাদেশের মানুষ ঠিক করবে। ভারতের উচিত বাংলাদেশের রাষ্ট্র এবং বাংলাদেশের জনগণের সাথে, কারণ সরকার যেই থাকুক জনগণ এবং রাষ্ট্র কিন্তু সবসময় থাকছে, ফলে এটার সাথে সম্পর্ক করাই ভারতের জন্য ভালো। কিন্তু ভারতের ওই যে আমি যে বাংলাদেশ পলিসির কথা বলছি, এটার ব্যাপারে প্রায় সকল দলের মধ্যে একটা বিরল ঐক্যমত্য আছে এবং পলাতক গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারেও একটা সর্বদলীয় ঐক্যমত্য আমরা দেখেছি। ফলে সবকিছু মিলিয়ে তারা আমার মনে হয় না যে খুব বেশি পরিবর্তন করবে। তারা আবারও নতুন ফরম্যাটে এখানে তাদের নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করতে চাইবে, প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য পরোক্ষ নিয়ন্ত্রণ যেভাবেই হোক তারা সেটা করতে চাইবে। আগামী সরকারের উচিত হবে, আমরা তো শত্রুতা করতে চাই না, আমরা তো সারাক্ষণ আমাদের প্রতিবেশীর সাথে ঝগড়া করতে চাই না, আমরাও শান্তি চাই। কিন্তু সেক্ষেত্রে তার উচিত হবে, আপনি খেয়াল করবেন যে প্যালেস্টাইন এবং ইসরায়েলের ক্ষেত্রে একটা ফ্রেম এরকম ছিল যে ল্যান্ড ফর পিস, এরকম বলা হতো। অর্থাৎ ইসরায়েল ল্যান্ড দেবে, তার বিনিময়ে প্যালেস্টাইনকে পিস দিতে হবে, শান্তি দিতে হবে। মানে প্যালেস্টাইন হচ্ছে অশান্তির গোড়া, তাকে সে শান্তি যদি নিশ্চিত করে, সে যদি অশান্তি না করে, তাহলে ইসরায়েল যেটা কিনা প্যালেস্টাইনেরই ভূমি, সেই ভূমিটা প্যালেস্টাইনকে দেবে। এরকম একটা এই যে ফ্রেমটা আপনি যদি খেয়াল করবেন যে এখানেও কিন্তু এই ধরনের ফ্রেম আছে যে শান্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশকে, যেন বাংলাদেশই সমস্ত অশান্তির গোড়া। কিন্তু আপনি যদি ভালো করে দেখেন, এখানে সকল অশান্তির পেছনে ভারতের যে বাংলাদেশের সমস্ত বিষয়ে তাদের যে গোয়েন্দাদের যে নাক গলানো, এটা হচ্ছে প্রধান সমস্যা। এখান থেকে ভারত যদি সরে আসে তাহলে আমরা ভারতের যে সিকিউরিটি, আমরা বুঝি যে আমরা হয়তো এখন ওই আপনার যেটাকে বলে যে ইইউ এর মতো একটা পুরোপুরি খোলা সীমান্ত হতে পারবো না, এই কাঁটাতার এভাবে থাকবে, সেগুলো আমরা বুঝতে পারি প্র্যাকটিক্যাল কারণটা। তাদের সিকিউরিটি কনসার্নটা আমরা নিশ্চিত করবো এবং আমাদের ভূমি যেন তাদের কোনো বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করতে না পারে সেটা আমরা দেখব। কিন্তু ভারতকে কিন্তু দেখতে হবে যে তার যে অন্যায্য হস্তক্ষেপ প্রত্যেকটা আমাদের সেক্টরে, এটা ভারতকে বন্ধ করতে হবে। বলতে চাইছেন আন্তরিকতা কিংবা সহযোগিতার আসলে পারস্পরিক হতে হবে? ডেফিনেটলি পারস্পরিক হতে হবে এবং বাংলাদেশ সবসময় আমি যেটা বললাম যে কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে বা বিচ্ছিন্ন মন্তব্য বাদ দিলে বাংলাদেশ যথেষ্ট পরিমাণ আন্তরিকতা দেখিয়েছে যে সে এটা ঠিক করতে চায়। এবং এই 10 টাকার বিশেষত 10 টাকার ঘটনার পরে বাংলাদেশেও কিন্তু একটা উপলব্ধি আছে যে এটা করতে দেওয়া যায় না। অন্যের ভূখণ্ডকে যারা বিচ্ছিন্নতাবাদী তৎপরতার জন্য ব্যবহার করতে চায় সেটা যে ঠিক না, এটা কিন্তু বাংলাদেশের উপলব্ধি আছে। কিন্তু ভারতের দিক থেকে কিন্তু আপনি সেরকম কোনো উপলব্ধি আমি অন্তত দেখতে পাই। ধন্যবাদ জানাচ্ছি সারওয়ার তুষার। জনাব আব্দুল নূর তুষার, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি দাবি করেছেন ভারতের ওই কূটনীতিক তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন। নিশ্চয়ই আপনার বেশ কয়েক বছর আগের ঘটনা মনে আছে, যখন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছিলেন ভারতের সাথে কি কথা হয়েছে তা ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না। নির্বাচন এলেই আমরা দেখি ভারতের গোপন বৈঠক কিংবা দেন দরবার বাড়ে। এর পেছনে কি কারণ? কারণ আমি জানি না, কিন্তু আমি এই আচরণটি আসলে বৃহৎ রাষ্ট্রের আচরণ, বড় রাষ্ট্রগুলি এই আচরণ করে। কারণ একটু আগে সারওয়ার তুষার যেটা বলছিল যে তারা আসলে তাদের চারপাশের যত রাষ্ট্র আছে তাদেরকে এক ধরনের কন্টেইনমেন্ট পলিসির মধ্যে রাখে। তারা মনে করে সব লোক ভারতে ঢুকে পড়তে চায়, যেমন আমেরিকা মনে করে সব মেক্সিকানরা, স্প্যানিশরা আমেরিকাতে ঢুকে পড়তে চায়, কিউবানরা ঢুকে পড়তে চায়। আমেরিকাতে ঢোকার হয়তো অনেক কারণ আছে, কারণ আমেরিকা অত্যন্ত ধনী দেশ, তারা সেইখানে কর্মসংস্থান হয়, ব্যবসা বাণিজ্য হয়, উন্নত একটা জীবন পায়। কিন্তু আমাদের দেশের লোক কেন ওইখানে যাবে, কি উন্নত জীবনের জন্য? এটা কিন্তু কোনো উত্তর নাই, তাই না? এমনকি আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অন্য যে কোনো কিছু আমাদের চেয়ে খুব ভালো না সেখানে। ভালো, এখন তো বেশ ভালো ওদের, কিন্তু আগে কম্পেয়ার করলে বা তারও আগে কম্পেয়ার করলে একটা স্বাভাবিক পরিস্থিতিতে আমরা একই রকম পরিস্থিতিতেই থাকি। এখন এই যে আলোচনার বিষয়টা যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের রাজনীতিবিদরাই বা তাদের সঙ্গে আলোচনা করতে কেন আগ্রহী হয়,
এটা এই প্রশ্নটা আমাদের করা উচিত। আপনি যে প্রশ্নটা করেছেন আমি এটাকে পাল্টা করি, যে তারা না হয় খুব প্রভাব বিস্তার করতে চায়, তারা এখানে ঢুকতে চায়, অনেক কিছু করতে চায়। আমাদের রাজনীতিবিদরা কিসের আশায় তাদের সাথে মিটিং করে আবার তাদের পরামর্শ শুনে আবার সেটা গোপন রাখে? এখন প্রকাশ করার আগে কি তাদেরকে জিজ্ঞেস করে নেয়? সেটাও কিন্তু আমাদের জানার ইচ্ছা। আপনার মনে আছে আওয়ামী লীগের একজন মন্ত্রী ছিলেন, আপনাকে মনে আছে? পররাষ্ট্রমন্ত্রী। উনি তো স্বামী স্ত্রী সম্পর্কের কথা বলেছিলেন। তারপরে উনি বলেছিলেন তাদের কবি আমাদের কবি, তাদের চাল আমাদের চাল, কি কি জানি বলেছিলেন। মানে তারা আর আমরা সবাই এক, বলেছিলেন যে তলে তলে আপোষ হয়ে গেছে, আমরা আছি দিল্লি, আছি দিল্লি আছি, আমরা আছি। তলে তলে আপোষটি উনি একেবারে সবার বেলায় বলেছিলেন। এমনকি বাইডেনের সাথে সেলফি, মূল উদ্দেশ্য ছিল সেইটা। বাইডেনের সাথে সেলফি তোলার পরে উনি বলেছিলেন তলে তলে সব ঠিক হয়ে গেছে। তখন আমি প্রশ্ন করেছিলাম যে কথা তলে তলে করেছেন এটা উপরে উপরে বলে দিচ্ছেন কেন? তলে তলে ঠিক করলে তো তলে তলেই থাকার কথা, তলে তলে করে এসে কেউ উপরে উপরে বলে? তো এখন আপনি যেটা জিজ্ঞেস করেছেন, আমি শুধু এতটুকুই বলবো যে ভারত বৃহৎ রাষ্ট্র, তাদের সঙ্গে অনেক লম্বা বর্ডার আছে যে দেশগুলির, তাদের মধ্যে আমরা একটা, এবং আমাদের সঙ্গে অনেক কমন জিনিসপত্র তারা শেয়ার করেন। এবং আমাদের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের এই অঞ্চলে এবং ভারতে প্রচুর বাংলাভাষী জনগণ আছেন, যেখানে আমরা কিন্তু শুধু যে কমন বন শেয়ার করি কিংবা কমন নদী ব্যাপারটা তা নয়। আমরা খাবার একই রকম খাই, আমরা একই লেখকের বই পড়ি, আমরা একই কবির গান গাই, আমরা একই ধরনের জামা কাপড়ও পরি, আমাদের অনেক ধরনের মিল আছে। আমার ধারণা যে এটাও একটা কারণ যে তারা সবসময় মনে করে যে যাতে তাদের ওইখানে কোনো এরকম বিচ্ছিন্নতার আন্দোলন কিংবা কোনো ধরনের স্বাধীনতাকামী আন্দোলন তৈরি না হয়। সেই জন্য যে জাতি বা যে গোষ্ঠীগুলির মধ্যে অনেক বেশি সাংস্কৃতিক ঐক্য আছে তাদের মধ্যে বিভেদ তৈরি করে রাখার জন্য তারা একটা রাজনৈতিক সমস্যা সবসময় জিয়ে রাখার চেষ্টা করে এবং এখন ধর্ম ব্যবহার করে। এবং এই মুহূর্তে তারা ব্যবহার করছে হচ্ছে যে আওয়ামী লীগ কেন চলে গিয়েছে, এই জন্য বাংলাদেশ ভারতের শত্রু হয়ে গিয়েছে। তো জনগণ হবে ভারতের বন্ধু, কোনো দল তো ভারতের বন্ধু হইতে পারে না। তো আমরা উল্টাটা দেখি, তারা দলকে বন্ধু মনে করে, জনগণকে করে না। এটা ঠিক না। এটা আমি মনে করি যে তাদের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। আর এই দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য আমাদের দিক থেকে আমাদেরও কৌশলী হওয়া প্রয়োজন। এমনভাবে কৌশলী হওয়া উচিত যাতে করে এই তথাকথিত একটি দুটি বা পাঁচটি উদাহরণ দিয়ে তারা দীর্ঘদিনের যে সমস্যা সেই সমস্যাগুলিকে ঢেকে রাখার চেষ্টা করতে না পারেন। যেমন সীমান্তে তারা গুলি করেন, একাধিকবার তারা বলেছেন যে এই গোলাগুলি আর হবে না, কিন্তু আমরা দেখেছি এই চুক্তি তারা ভঙ্গ করেছেন। তারা কিন্তু প্রায়শই এইখানে ঢোকেন এবং ঢুকে এটা কেটে নিয়ে যান, সেটা কেটে নিয়ে যান, ছাগল নিয়ে যান, আর ওইখান থেকে গরু আসলে তারা খুব বিরক্ত হয়ে যান, আবার এইখান থেকে ইলিশ মাছ গেলে খুশি হয়ে যান। তো এই সমস্যাগুলি দূর না করলে পরে আমার মনে হয় এগুলা একটা মানে জিয়ে রেখে কিছু লোক এটা সুবিধা নেবে।